স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। বর্তমান বাস্তবতায় প্রস্তাবিত জাতীয় বাজেটকে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সিপিডি আয়োজিত বাজেট সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, বাজেট এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে। এদিকে বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্য, রাজস্ব কাঠামো ও বাস্তবায়ন ক্ষমতা সহ 8টি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে গবেষণা সংস্থা সিপিডি। গত 11 জুন আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর থেকেই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ব্যবসায়ী, অর্থনীতিবিদ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংলাপে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক বিশ্লেষণ করে 8টি পর্যবেক্ষণ তুলে ধরে প্রতিষ্ঠানটি। It is not executed, and even if it is executed, if it is not executed with quality and efficiency, it doesn't give you the actual return. Then most importantly, we have to have our institutional capacity improved in order to implement the budget. At the end, the budget implementation is something what the people want to see at the end of the financial year. সংলাপে ব্যবসায়ী নেতারা মাসিক ভ্যাট রিটার্নের পরিবর্তে প্রতি 3 মাস অন্তর রিটার্ন জমা দেওয়ার প্রস্তাব দেন। একই সঙ্গে ক্রিয়েটিভ ইকোনমি ও স্টার্টআপ খাতে বরাদ্দের প্রশংসা করলেও জ্বালানি সংকটের কারণে শিল্প উৎপাদনে সৃষ্ট প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন তারা। উৎসে কর কর্তনকে বাধ্যতামূলক ন্যূনতম করে। অর্থনীতিবিদরা বলেন, বাজেটের আকারের চেয়ে এর বাস্তবায়ন সক্ষমতা এবং জিডিপিতে সম্ভাব্য প্রভাবকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ নিয়ে তারা কার্যকারিতা ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থাপনার উপর জোর দেন। সংলাপে অংশ নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সীমিত সময়ের মধ্যে প্রণয়ন করা হলেও প্রস্তাবিত বাজেট বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিক। তবে বিভিন্ন মহলের মতামত ও পরামর্শ বিবেচনায় নিয়ে বাজেট পর্যালোচনার কাজ চলমান রয়েছে। এ সময় তিনি বলেন, অর্থনৈতিকভাবে মৃত উত্তরাধিকার নিয়ে যাত্রা শুরু করেছে সরকার। তবে সরকার ব্যাংক ঋণ থেকে বেরিয়ে আসছে। মন্ত্রী বলেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের বড় অংশ ব্যয় হবে দক্ষতা উন্নয়নে। আগের সরকারে কিছু প্রজেক্ট কাজে না দিলেও বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছে নতুন সরকার। এলসিও কম্পালসারি আমরা করব না, আমরা চাই এলসি ছাড়া টিটি ডাইরেক্ট রেমিটেন্সের টাকা সারা দুনিয়াতে হচ্ছে না। এলসি ইজ এ কস্ট টু দ্য বিজনেসম্যান। সিপিডির মতে প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি সামগ্রিক অর্থনৈতিক প্রক্ষেপণ অতিরিক্ত আশাবাদী। পাশাপাশি রাজস্ব আহরণ এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। দর্শক, প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি ডক্টর আইনুল ইসলাম, নানা সংকটের মধ্যে একটা বাজেট ঘোষণা করেছে সরকার। এই বাজেট আসলে কতটা জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। যে গত প্রত্যেক বছর একটি বাজেট উপস্থাপন করা হয়, যে সরকার থেকে সেই সরকারের এই বাজেট, সে জায়গা থেকে আমি মনে করি যে গতানুগতিক একটি বাজেট হয়েছে। গতবার চেয়ে প্রায় 16% মতন বেশি। কিন্তু বাংলাদেশের অর্থনীতি বেড়েছে, সে ধরনের কিন্তু আমাদের সক্ষমতা বাড়েনি, বিশেষ করে এনবিআর এর সক্ষমতা বাড়েনি এবং বাজেট বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত আছে তাদেরও দক্ষতা বাড়েনি। সবকিছু মিলে শুরুতে আমরা অনেক আলোচনা করি, অনেক বিশ্লেষণ করি, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বিশ্লেষণ করে, সরকারের পক্ষ থেকে নানান ধরনের প্রত্যাশার কথা বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা তার প্রতিফলন মানে সম্পূর্ণভাবে পাই না। এবারকার যেটা হয়েছে, যেটা এবার এমন একটা চাপের মধ্যে অর্থনীতি আছে, সবচেয়ে বড় চাপ হচ্ছে যে আমাদের রাজস্ব সংকুলন করা। সে জায়গাটায় আমরা অনেক দূর পিছিয়ে আছি, কিন্তু প্রত্যাশাটা উচ্চাভিলাষী একটা ব্যয় ধরা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের অনেকগুলো কনসার্ন যে এই বাজেট আসলে কতটুকু হবে। আমাদের কোনো সূচক কিন্তু ইতিবাচক ধারায় নেই, শুধুমাত্র রেমিটেন্স ছাড়া। সুতরাং এই পরিস্থিতিতে যে আমাদের কর্মসংস্থান বাড়বে কিনা, বিনিয়োগ বাড়বে কিনা, যদিও কিছু রোডম্যাপ আছে সেখানে, সেটা হবে কিনা, প্রবৃদ্ধি হবে কিনা, প্রবৃদ্ধি যদি কম হয় তাহলে অন্য গুলো কিন্তু সেটা অর্জন হবে না, টার্গেট অর্জন হবে না, লক্ষ্যমাত্রা অর্জন হবে না। জি, আপনি এই বাজেটে জি এই যে আগামী অর্থ বছরের জন্য যে বাজেটটা ঘোষণা করা হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কি দেখছেন?
বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন। এই সুশাসনের অভাবে কিন্তু আমরা বাজেটকে বাস্তবায়ন করতে আমাদের সমস্যা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই বাজেটের যে প্রক্রিয়াটা, আমাদের প্রকল্পগুলো যে প্রক্রিয়া থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটার মধ্যে অনেক ধরনের আমাদের দক্ষতার অভাব আছে। সে কারণে প্রজেক্টের ইয়াটাও বেড়ে যায়, মেয়াদও বেড়ে যায়, পাশাপাশি তার ব্যয়টাও বেড়ে যায়, গুণগত ব্যয় হয় না। এটা হলো অন্যতম কি বলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে যেটা অলরেডি সবাই বলেছে, সেটি হচ্ছে যে আমাদের যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় একটা গ্যাপ আছে। 2,43,000 কোটি টাকার যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণে যেটা বলা হচ্ছে যে লোকাল ব্যাংক থেকে, ডোমেস্টিক ব্যাংক থেকে, বিদেশি ব্যাংক থেকে তারা, এবং বাকিটুকু যে রাজস্ব থেকে। সুতরাং লোকাল ব্যাংক থেকে যদি তারা লোন নেয়, সরকার নেবে তো অবশ্যই, সেই লোনটা নিলে আমাদের বেসরকারি বিনিয়োগ কিন্তু কমে যাবে। তা বেসরকারি বিনিয়োগ কমলে কিন্তু আমাদের কর্মসংস্থান কমবে, আমাদের প্রবৃদ্ধির কিন্তু গিয়ে জি, আমাদের আমরা যেটা দেখেছি বাজেটে অর্জন করা আসলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে 7টি নিত্যপণ্যে উৎসেকর কমানো হয়েছে। এর সুফল আসলে সাধারণ জনগণের কাছে কিভাবে পৌঁছাবে বলে আপনি মনে করছেন? না, এগুলো ঠিক আছে যে কিছুটা সুফল দেওয়ার জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে করের একটা ছাড় দেওয়া হয়েছে, ভর্তুকি দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে। পাশাপাশি যে আমাদের সামাজিক সুরক্ষা খাতে আমাদের নেটটা বাড়ানো হয়েছে, এগুলো কিন্তু পজিটিভ দিক। কিন্তু এখানে আমি যেটা বলি, এখানেও সুশাসন যদি ঘাটতি থাকে, তাহলে এই জায়গাগুলোতে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা অর্জন হবে না। রাজস্ব আদায়ে যত বড় একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আমরা জানি যে আমাদের দেশের বাস্তবতায় আসলে এটা খুবই কঠিন। এই রাজস্ব আয় লক্ষ্যমাত্রা পূরণ করতে আসলে সরকারকে এখন কি ধরনের পদক্ষেপ নিতে হবে? না, সরকারকে যেমন নেট বাড়ানো, আমাদের যারা কর দিচ্ছে তাদের উপরেই কর কিন্তু আমরা আরোপ করে থাকি। সুতরাং আমাদের নতুন নতুন করদাতাকে আনতে হবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতাটা কমাতে হবে, এবং এনবিআর কে পুরোপুরি ভাবে অটোমেশন করতে হবে। এটা হলো অন্যতম ডোমেস্টিক। আর যেহেতু আমরা লোন যেন দেশের থেকে কম নিয়ে বাইরে থেকে লোনটা নিতে পারি, সেখানে কম সুদে কোথায় লোন পাওয়া যায়, সেই অর্থনৈতিক কূটনীতিটা আরো স্ট্রং করতে হবে। তাহলে আমরা কিছুটা হলেও আমরা বাজেটের সেই লক্ষ্যমাত্রার দিকে যেতে পারি। জি, আমরা আসলে যেমনটা দেখেছি যে বেসরকারি খাতকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই যে বাজেটে যে ধরনের নীতি সহায়তা দেওয়া হয়েছে, এগুলো দিয়ে আসলে বেসরকারি খাতকে কতটা এগিয়ে নেওয়া সম্ভব? হ্যাঁ, ঠিক আছে। এটি কিন্তু কিছুটা এই বেসরকারি খাতকে, বিশেষ করে শিল্প কারখানায় অনেকগুলো প্রণোদনা দেওয়ার এখানে কথাবার্তা আছে। সেটি যদি দেয় এবং যাদেরকে প্রণোদনাটা দেবে তারা যদি সঠিকভাবে সেটা ব্যবহার করে, তাহলে হয়তো লক্ষ্যমাত্রার দিকে যেতে পারে। কিন্তু আমাদের যে সমস্যাটা, আমরা গত বেশ 10-15-20 বছর থেকে আমরা যেটা নিয়ে আসছি, যে সুশাসন সেখানে কাজ করে না, আলটিমেটলি সব গিয়ে এক জায়গায় মানে মিলিত হয়। এটি হচ্ছে আমাদের দুর্নীতি। এই দুর্নীতি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের এই ভালো ভালো উদ্যোগ কিন্তু আমরা কাজে সফলতা আসবে না। পাবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রথমবারের মতো মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়েছে বেবিচক। এ লক্ষ্যে রাজধানীতে আয়োজিত কর্মশালায় বিমান প্রতিমন্ত্রী বলেছেন, বগুড়া সহ 4টি বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে। তবে আইকাওর সেফটি অডিট জটিলতায় 2028 সালের আগে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হচ্ছে না বলে জানিয়েছে বেবিচক। অন্যদিকে তৃতীয় টার্মিনালের পরিকল্পনা নিয়ে জাপানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শনিবার রাজধানীর একটি হোটেলে কর্মশালার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সমন্বিত বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2028 সালের আগে ঢাকা থেকে নিউ ইয়র্ক ফ্লাইট আইকাও সেফটি অডিট জটিলতায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান বেবিচক চেয়ারম্যান। ফেডারেশন অফ এভিয়েশন অথরিটি, এটা হচ্ছে নর্থ আটলান্টিক অথবা আমেরিকা বেসড, আর আইকাও যেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড।
আমরা সামনের বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করবো, তারপরই আমরা চেষ্টা করবো এফএর যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারবো। জাপানের সাথে থার্ড টার্মিনালের চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানান বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। বলেন জুলাইয়ের শেষে চুক্তি করার পরিকল্পনা আছে। আমাদের অলরেডি ভালো মিটিং হয়েছে এবং আমরা এটা অচিরেই এটা কাজটা শুরু হয়ে যাবে। আর বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান তৃতীয় টার্মিনাল চালু হলে কার্গো হ্যান্ডেলিং করবে বিমান, আর গ্রাউন্ডের দায়িত্ব পাবে জাপান। এই 4 মাসের মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি এবং টোটাল ফর্মালিটিস গুলি কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন, এবং আশা করা যায় এই আমরা কন্ট্রাক্টটা সাইন করতে পারলেই ওরা শুরু হবে, তাতে করে আমরা কাজটি করতে পারব। প্রতিমন্ত্রী বলেন জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করলে 16 ডিসেম্বরই তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনে হয় যে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দিতে বলেছেন বিশিষ্টজনরা। সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা আরও বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সরকারের প্রথম 4 মাসের প্রত্যাশা, অর্জন ও করণীয় নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে গোল টেবিল বৈঠক আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় বর্তমান সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেন আলোচকরা। তারা বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাজেট প্রণয়ন হলেও তা বাস্তবায়ন হয় না। এদিকে সরকারকে মনোযোগী হতে হবে। বর্তমান ক্ষমতাসীন সরকার সেই কমিটমেন্টের ব্যাপারে যে কোনো ধরনের অনীহা কিন্তু আমার মনে হয় এক ধরনের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদী সুশাসনের অন্তরায় তৈরি করবে। বক্তারা বলেন, বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এটি শুধু সরকার পরিবর্তনের নয়, বরং শাসন ব্যবস্থার চরিত্র বদলেরও সময়। বাংলাদেশ এখন এমন এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়, শাসন ব্যবস্থার চরিত্র পরিবর্তন প্রয়োজন। তারেক রহমানের সরকারের প্রথম 120 দিনের প্রকৃত মূল্যায়ন তাই ক্ষমতা ব্যবহারের নয়, ক্ষমতা সংযমের। বর্তমান সংবিধান ফ্যাসিস্টদের যোগসূত্র তৈরি করেছে উল্লেখ করে আলোচকরা প্রশ্ন রাখেন, সরকার কেন এই সংবিধান আঁকড়ে ধরে আছে? এই সংবিধানে আরো অনেক কিছু আছে যেগুলি তারা ইমপ্লিমেন্টেশন করছেন না, ধামাচাপা দিয়ে রাখছেন। বাংলাদেশ আপনার অচিরেই এক ভয়ানক কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়বে। কত যে রিট হবে তা গুণে শেষ করা যায় না। দুর্নীতির কারণে বড় বড় অনেকের কাছ থেকে যথাযথভাবে কর আদায় করা হয় না বলেও অভিযোগ করেন তারা। কিন্তু যাদের কাছ থেকে আদায় করতে হবে তাদের থেকে আমরা আদায় করি না। একটা কারণ হলো দুর্নীতি, আর একটা কারণ হলো আমরা ওই যে আমাদের সেই যেইভাবে আদায় করতে হবে তাদেরকে ট্যাক্সের নেটের অধীনে আনতে হবে, সেই ব্যবস্থা আমরা করি না কার্যকরভাবে। ব্যাংকিং সেক্টর ফেসিবাদের হাতে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে বক্তারা বলেন, এই সেক্টর ফের লুটারদের হাতে তুলে দেওয়া হলে ভঙ্গুর অবস্থা থেকে আর ফেরানো সম্ভব হবে না। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। বৈধভাবে নবায়নের জন্য আবেদন ও জেলা প্রশাসনের সুপারিশ পাওয়ার পরও চুক্তি নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন টিসিবির তালিকাভুক্ত ডিলাররা। একই সঙ্গে নতুন করে ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকে বিদ্যমান ডিলারদের প্রতি অন্যায় বলে দাবি করছেন তারা। এ অভিযোগের প্রতিকার কথিত অনিয়ম ও হয়রানির প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিসিবির ক্ষতিগ্রস্ত ডিলাররা। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, টিসিবির নীতিমালা অনুযায়ী যোগ্য ও সুপারিশপ্রাপ্ত ডিলারদের নবায়ন নিশ্চিত করতে হবে এবং দ্রুত তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ 7 দফা দাবিতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দ্রুত দাবি মানা না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। ইসলামী ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন গ্রাহকরা। দাবি আদায়ে আগামীকাল সোমবার বেলা 11টা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা গোটা পর্ষদে ভেঙে দিয়েছেন, তাহলে আপনাদের লক্ষ্যটা কি?
আবার এমন নতুন পর্ষদ আনতে চান যারা এই ইসলামের অনুপস্থিতিতে তার ভূমিকা রাখবে, তা এই দেশের এই গ্রাহক সমাজে তা কখনো হতে দেবে না। আমরা আমাদের এই আন্দোলন 7 দফা দাবি যতদিন মেনে না হবে আমাদের এই আন্দোলন বন্ধ হবে না ইনশাআল্লাহ। মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025 বাস্তবায়নের উদ্যোগে নতুন উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা। তাদের দাবি, এই বিধিমালা কার্যকর হলে ক্লোজড অ্যান্ড মিউচুয়াল ফান্ড খাত ও সামগ্রিক পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিষয়টি পুনর্বিবেচনায় অর্থমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিনিয়োগকারীদের মতে দীর্ঘমেয়াদী ফান্ডগুলোকে বাধ্যতামূলকভাবে অবসায়ন বা ওপেন এন্ড ফান্ডে রূপান্তর করা হলে প্রায় 7,000 কোটি টাকার শেয়ার বিক্রির চাপ তৈরি হবে, যা বাজারে বড় ধরনের পতন ও আতঙ্ক সৃষ্টি করতে পারে। মিউচুয়াল ফান্ডের গ্রুপিং হয়ে গেছে, ওই যে বললাম যে এটা অবসান হলেও লাভ হবে আর এটা কিনলেও লাভ হবে। এইটা যখন যারা বুঝে গেছে, সবাই বুঝে না, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা অল্প বিনিয়োগ তারা ক্ষতিগ্রস্ত হবে এটা অবসান হয়ে গেলে, আর বড়রা তারা লাভবান হবে। উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ব্যাংক খাতের 1,82,419 কোটি টাকা ঋণ খেলাপি হিসেবে দেখানো যাচ্ছে না। বিভিন্ন ব্যাংকের 1,379 জন ঋণ গ্রহীতার দায়ের করা 845টি রিটের কারণে এসব ঋণ নিয়মিত হিসেবে দেখানো হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট 2025 প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সাল শেষে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে 1,01,429 কোটি টাকার খেলাপি ঋণ আটকে ছিল। 2025 সালে তা 79.85% বেড়ে হয়েছে 1,82,419 কোটি টাকা। এছাড়া 2023 সালে ছিল 40,532 কোটি টাকা এবং 2022 সালে ছিল 21,026 কোটি টাকা। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের সবশেষ লেনদেন পরিস্থিতি। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,639 পয়েন্টে। এছাড়া ডিএসইতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 71টির, কমেছে 298টির, অপরিবর্তিত ছিল 27টির দর। এছাড়া লেনদেন গত কার্য দিবসের তুলনায় প্রায় 194 কোটি 78 লাখ টাকা কমে 1,002 কোটি 43 লাখ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় অবস্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। এছাড়া যদি আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেখি আজ সার্বিক সূচক কমেছে 104 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 15,249 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে মাত্র 69টির, কমেছে 136টির, অপরিবর্তিত ছিল 21টির দর, লেনদেন হয়েছে 30 কোটি 40 লাখ টাকা। এবার যদি আমরা টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার দেখে নেই, সেক্ষেত্রে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 30 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 30 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 167 টাকা 64 পয়সা, বিক্রি হয়েছে 160 টাকা 37 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 146 টাকা 17 পয়সা, বিক্রি হয়েছে 139 টাকা 85 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি জাপানি ইয়েনের কিনতে আজ খরচ হয়েছিল 79 টাকা, বিক্রি হয়েছে 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 24 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 48 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 30 টাকা 29 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 39 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল 98 টাকা 88 পয়সা, বিক্রি হয়েছে 93 টাকা 73 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 39 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 22 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 1 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 1 পয়সায়। আমরা যদি চাকরির খবর দেখে নিই, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষাগত যোগ্যতা বলেছে এমবিবিএস পাস এবং আবেদন শেষ সময় 27 জুন 2026 পর্যন্ত। এছাড়া যদি আমরা দেখি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রজেক্ট অফিসার কমিউনিটি গ্রুপ ফ্যাসিলিটির জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন। এছাড়া আবেদনের শেষ তারিখ 27 জুন 2026 পর্যন্ত। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।